আসসালামু আলাইকুম দর্শক, আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে ইসরায়েলের ভেতর থেকে। তবে কি ইরানের যুদ্ধ ভুল ছিল? এদিকে জি7 সদস্য না হয়েও কেন বারবার ডাক পায় ভারত? সব শেষ থাকছে 2 ঘন্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে। এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোটা কি আদৌ লাভজনক ছিল? এমন প্রশ্ন তুলেছেন ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুদ্ধের রাজনৈতিক ফলাফল এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের কঠোর সমালোচনার মুখে পড়ে এমন মন্তব্য করলেন তিনি। খবর মিডল ইস্ট আইর। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজকে দেওয়া হয়ে ওই কর্মকর্তার একটি বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের পর রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তা যদি আমরা আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তির চুক্তির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর কেবল তেহরান নয় বরং নিজ দেশের রাজনৈতিক ও নিরাপত্তা মহল থেকেও চরম চাপ তৈরি হয়েছে। গত জুন মাসে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে 12 দিনের যে যুদ্ধ ইসরায়েল চালিয়েছিল তার ফলাফল নিয়ে দেশ জুড়ে এখন তীব্র ক্ষোভ। এই পরিস্থিতিতে মঙ্গলবার 16 জুন এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু তার অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে বলেন, দশক ধরে আমি ইরানের পারমাণবিক উচ্চাভিলাষের বিরুদ্ধে লড়াই করে আসছি। একে আমি আমার জীবনের ব্রত মনে করি। তিনি দাবি করেন, ইসরায়েলের এই অভিযানে ইরানের বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অবকাঠামো ধ্বংস হয়েছে এবং দেশটির অর্থনীতি কয়েক দশক পিছিয়ে গেছে। নেতানিয়াহুর ভাষ্যমতে এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইসরায়েলকে পারমাণবিক ধ্বংসের হাত থেকে রক্ষা করা। 14 জুন পাকিস্তান যখন ঘোষণা করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে, তখন থেকে ইসরায়েলি সমাজের ভেতর সংখ্যা ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন ইরান এখন আগের চেয়েও শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। চ্যানেল 13 নিউজের অভিজ্ঞ সামরিক বিশ্লেষক অ্যালন বেন ডেভিড সতর্ক করে বলেছেন, এই চুক্তি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা এবং মধ্যপ্রাচ্যে দেশটির অবস্থানের জন্য সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, এটি ইসরায়েলের অন্য একটি নাটকীয় দিক যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরিয়ে দিয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। ফ্রান্সে 15 থেকে 17 জন অনুষ্ঠিত হয় জি7 এর 52তম সম্মেলন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী 60টি শিল্পোন্নত দেশের জোট জি7। এই জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপান। আনুষ্ঠানিকভাবে এই জোটের সদস্য না হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে জি7 এর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বৈঠকে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা যাচ্ছে ভারতকে। এ নিয়ে মোট 13 বার জি7 বৈঠক ডাক পেল ভারত। নরেন্দ্র মোদীর পরপর 7 বার জি7 এর বৈঠকে যোগ দেন। এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ও জি7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন। তিনি 2003 থেকে 2009 সালের মধ্যে একাধিকবার জি7 এবং সম্প্রসারিত জি8 শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন। যেসব কারণে বিশ্ব রাজনীতির এই প্রভাবশালী টেবিলে ভারত এখন অপরিহার্য হয়ে উঠেছে তা হলো গ্লোবাল সাউথের কণ্ঠস্বর। দীর্ঘদিন ধরে বিশ্ব সংস্থাগুলো মূলত পশ্চিমা উন্নত দেশগুলোর আধিপত্য পরিচালিত হয়েছে, কিন্তু এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর অভাব, অভিযোগ ও আকাঙ্ক্ষার কথা বৈশ্বিক আলোচনায় খুব একটা গুরুত্ব পেত না। ভারত এখন সেই দেশগুলোর জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছে। উন্নত বিশ্ব এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সেতু বন্ধন তৈরির ক্ষেত্রে ভারত এখন প্রধান অনুঘটক। কোনো বৈশ্বিক নীতিমালা সফল করতে হলে ভারত সহ উন্নয়নশীল দেশগুলোর সমর্থন এখন অপরিহার্য।